ভৌতিক আলা। এখানে লেখা গল্পের সাথেও সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো শুরু করা যাক ভৌতিক আলাপের একদম নতুন একটা এপিসোড। প্রথমেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নামটাকে পরিবর্তন করার জন্য। আসলে আমার এই আগের চ্যানেল অর্থাৎ সব ভুতুড়ে চ্যানেলের নামে আগে থেকেই ইউটিউবে 2-3টে চ্যানেল রয়েছে, তাই আমার চ্যানেলের উন্নতির কথা ভেবে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভৌতিক আলাপের আজকের নতুন একটা এপিসোড। আগের এপিসোডে তোমরা যেরকম আমার সাথে ছিলে, আমি আশা করব পরবর্তী এপিসোডগুলোতেও তোমরা ঠিক তেমনভাবেই আমার সাথে থাকবে। তো শুরু করা যাক ভৌতিক আলাপের নতুন এপিসোড। বন্ধুরা, সারা দিনের কর্মব্যস্ততার ফাঁকে আমরা নানান রকম আড্ডার মধ্যে ডুবে থাকি, আর সেই আড্ডার আলাপ আলোচনার মধ্যখানে ভূত কথাটা আসবে না এটা হতেই পারে না। তাই আমি আবারও নিয়ে এসেছি তোমাদের সবার সামনে নতুন একটা উপস্থাপনা, ভৌতিক আলাপ। এই চ্যানেলে যেমন সত্যি ঘটনাও শোনানো হয়, তেমন কারোর লেখা কোনো গল্পও শোনানো হয়। তবে এই চ্যানেলে নতুন লেখক বা লেখিকাদের গল্পের প্রাধান্য আগে দেওয়া হয়। তো শুরু করা যাক আজকের এপিসোড। আজকের এপিসোডে আছে একটা সত্যি ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে আমারই এক ভাই। সে আমার পাড়াতেই থাকে। কিছু কারণবশত সে তার নাম জানাতে চায় না, তাই তার নামটা নিচ্ছি না। তো শুরু করছি আজকের সত্যি ঘটনা। ভৌতিক আলা। এখানে লেখা গল্পের সাথেও সত্যি ঘটনা শোনানো হয়। ভূত নানান প্রজাতির হয়ে থাকে, আর আজ এই ঘটনাতে যে ভূতের সম্বন্ধে আমরা জানতে পেরেছি, সেই ভূতের সম্বন্ধে তোমরা কতজন শুনেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো শুরু করা যাক আজকের সত্যি ঘটনা। ঘটনাটা সে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই পাঠ করছি। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি যে গল্পটা বলবো সেটা আমার এক বন্ধুকে নিয়ে, অর্থাৎ বন্ধুর পরিবারের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তোমার কাছে আমার অনুরোধ যে আমার নাম যেন কোনোভাবেই প্রকাশ না হয়। ঠিক আছে, ও যখন বলেছে প্রকাশ করব না অবশ্যই, আর তার সাথে এটাও বলেছে যে ওর বন্ধুর পরিবার সম্বন্ধেও যেন কোনো নাম বা কোনো প্রকাশ না আসে। আমার ঘটনাটা মুঞ্জা প্রজাতির এক প্রেত গোষ্ঠীর বিষয়। এরা নিজে কারোর ক্ষতি করে না, এরা অন্য প্রেতের সাহায্য নিয়ে কোনো মানুষের ক্ষতি সাধন করে। প্রথমে এই মুঞ্জা কোনো মানুষকে পজেস্ট করে, তারপর সেই পজেস্ট হয়ে যাওয়া মানুষটিকে নিয়ে যায় অন্য কোনো প্রেতের কাছে। সেই প্রেত তারপর সেই পজেস্ট হওয়া মানুষটির ক্ষতি করে, এমনকি তাকে মেরেও ফেলতে পারে। এটাই প্রধানত মুঞ্জাদের কাজ। এবার সরাসরি ঘটনায় আসে। একদিন দুপুরে হঠাৎ দেখি বিট্টু ফোন করেছে। এখানে বলে রাখি, কিছু অসুবিধার কারণে বন্ধুর নাম বা তার বাড়ির সমস্ত পরিচয় গোপন রাখছি, তবে গল্পের সুবিধার্থে আমি কিছু ডাকনাম ব্যবহার করছি। তো বিট্টুর ফোন রিসিভ করতেই সে বলল যে তার ভাই ছোট্টুর খুব জ্বর, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, তাই আমাকে যেতে বলল। আমি আর সময় নষ্ট না করে তখনই বেরিয়ে পড়ি ছোট্টুর সাথে ডাক্তারের কাছে। ডাক্তার দেখে বলল যে এটা নাকি সিজন চেঞ্জের জন্য হয়েছে। বাড়ি ফিরতেই বিট্টুর মা আবার অন্য কথা বলল। কাকিমার মতে 2 দিন আগে ছোট্টু
ওই দুপুরবেলায় নেমন্তন্ন বাড়ি থেকে ফিরছিল। সেই নেমন্তন্ন বাড়িতে সে বিরিয়ানি খেয়ে বাড়িতে না এসে সরাসরি সেখান থেকে খেলতে গেছিল। আর তারপর থেকেই ছোট্টুর মনে হয় কোনো অপ্রাকৃতিক হাওয়া লেগেছে, আর যার জন্যই তার জ্বর এসেছে। আমরা কথাটা শুনলেও অতটা বিশ্বাস করিনি প্রথমে। এরপর যথারীতি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ চলতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ছোট্টুর শরীর দিনের পর দিন আরও খারাপ হয়ে পড়ছিল। অবশেষে বিট্টুর মা তার বাবা অর্থাৎ বিট্টুর দাদুকে ডেকে আনে। বিট্টুর দাদু ছিলেন একজন ওঝা। তিনি বাড়িতে পা রাখতেই বুঝতে পারেন যে বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটছে। দাদু যখন ছোট্টুর ঘরে ঢুকছিল তখন ছোট্টু হঠাৎই চেঁচিয়ে ওঠে এবং বলতে থাকে যে আসছে তাকে আসতে বারণ করো। এরপর বাড়ির লোক লক্ষ্য করে যে ছোট্টুর চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। দাদু যতক্ষণ ওই ঘরে ছিল ছোট্টু ততক্ষণ অমানসিক চিৎকার করছিল আর বারবার দাদুকে বলছিল, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, নিজের ভালো চাস তো চলে যা। দাদু ব্যাপারটা পুরোটাই বুঝতে পেরে প্রথমেই বাড়িটা বন্ধন করে ফেলে এবং বিট্টুর মাকে বলে যে আগামী অমাবস্যায় তিনি একটা যজ্ঞ করবে। আশা করি তারপর হয়তো ছোট্টু সুস্থ হয়ে উঠতে পারে। যথারীতি আগামী শনিবার অমাবস্যা, আর সেদিন আশা করি ছোট্টুর বিপদ কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দাদু চলে যাওয়ার পর ছোট্টুর চোখ আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। বিট্টু তার ছোট ভাইয়ের এই অবস্থা দেখে খুব ভেঙে পড়েছিল। একদিন রাত্রে বিট্টু তার বাড়ির বাইরে বসেছিল। তখন ওই রাত প্রায় 1:30 কি 2 হবে। এক মনে বসে তার ভাইয়ের কথা ভাবছিল। হঠাৎই সে দেখে যে একটা ছোট্ট বাচ্চার মতো কেউ বারবার উকি দিচ্ছে, আবার সরে যাচ্ছে। মুঞ্জা প্রজাতির ব্যাপারে বিট্টু কিছুটা জানতো। ওই বাচ্চাটিকে দেখে বিট্টুর একটু সন্দেহ হয়েছিল অবশ্যই। তাই সে আর দেরি না করে বাড়িতে থাকা শাবল নিয়ে ওই বাচ্চাটার পেছনে দৌড় দিচ্ছিল। সে যত এগোয় বাচ্চাটাও তত এগোয়। এমন দৌড়াতে দৌড়াতে একটা সময় বাচ্চাটা সামনের খাল পেরিয়ে একটা মাঠে গিয়ে পৌঁছায়। আর এগোনোটা উচিত নয় এই ভেবে বিট্টু আর এগোলো না। সে বাড়ির দিকে ফিরে আসতে লাগলো। কিন্তু সে যখন ফিরে আসছিল তখন হঠাৎই পেছন থেকে ওই বাচ্চাটা বলে উঠল, কিরে, দেখবি না, দেখবি না আমি কে? আসবি না, আসবি না আমার পেছনে? তোর ভাইকে তো আমি ধরেছি, আয় আয়। বিট্টু আর সেদিকে পাত্তা না দিয়ে বাড়ি ফিরে আসে। ঠিক এমন সময় ছোট্টু হঠাৎ তার মাকে বলে উঠল, তোর বড় ছেলে আজ খুব জোর বেঁচে গেল। ছোট্টুর দাদু বাড়ির সবাইকে মুঞ্জার ব্যাপারে জানিয়েছিল। নেহাত বাড়িটা বন্ধন করা ছিল, সেজন্য মুঞ্জার ওই বাড়ির ভেতরে কোনো ক্ষমতা ছিল না। শুধুমাত্র ওই ছোট্টুকে পজেস্ট করে রেখেছে। তার উদ্দেশ্য ছিল ছোট্টুকে কোনোভাবে অন্য কোনো প্রেতের হাতে তুলে দেওয়া। আরেকদিন বিট্টু বাড়ি ফিরতে অনেক দেরি হয়েছিল। সে শেষ ট্রেনে বাড়ি ফিরতে হয়েছিল তাকে। রাস্তায় মাঝপথে কে যেন বিট্টুর কানে কানে বারবার বলছিল, কিরে, দেখবি না আমায়? কিরে, দেখবি না আমায়? বিট্টু মুঞ্জার বিষয়ে সবটাই জানতো। তাই সে এটাও ভালোভাবে জানতো যে মুঞ্জার ডাকে সাড়া দেওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। তাই সে আর না থেমে সরাসরি বাড়ি পৌঁছে যায়। ইতিমধ্যে অনেকবার ছোট্টুকে অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে অমাবস্যার দিন রাত্রে বিট্টুর দাদু যজ্ঞ শুরু হয়। অনেক কষ্টের পর দাদু দুটো অবয়বকে সামনে আনে। বাড়ির সবাই ভয় আড়ষ্ট হয়ে দেখছিল সব কিছু। দাদুর অনেক চেষ্টার পরে তারা স্বীকার করলো যে তারাই ছোট্টুকে পজেস করে রেখেছে। কারণ জানতে চাইলে তারা বলে যে ছোট্টু ভর দুপুরবেলায় মাংস খেয়ে খালের পাশের সেই মাঠে গিয়েছিল, আর ওরা ওই সময় ওই মাঠেই ছিল।
মাংসর গন্ধর জোরে ওরা ছোট্টুকে প্রজেস্ট করেছিল। আজ রাত্রে অর্থাৎ যেদিন যজ্ঞ হচ্ছিল সেই রাত্রে ওরা ছোট্টুকে নিয়ে যেত অন্য প্রেতের কাছে। দাদু তাদের বলে যে ছোট্টুর শরীরটা ছেড়ে দিতে, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না। অবশেষে অনেক কষ্টে অনেক বোঝানোতে তারা ছোট্টুকে ছাড়তে রাজি হয়, কিন্তু তারা বলে যে ছোট্টু যদি আবার অমন ভুল করে তাহলে তারা আবার ছোট্টুকে ধরবে, আর সেই ধরা কিন্তু ছোট্টুর পক্ষে মৃত্যুর কারণ হতে পারে। তারা যাওয়ার সময় ছোট্টুর শরীর থেকে কিছু একটা নিয়ে যাবে। দাদা বিশ্বাস করতে ভয় হয়, যে ছেলেটা সারাক্ষণ খেলাধুলা নিয়ে থাকতো সে আজও বেঁচে থাকলেও তার শরীরে কোনো শক্তি নেই। তার খেলাধুলা চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে। সারা সময় সে যেন মুচড়ে পড়ে থাকে। দাদা এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আগামী দিনে যদি আরও কোনো ঘটনার খোঁজ পাই তাহলে অবশ্যই তোমার সাথে আমি শেয়ার করব। এই লেখাটা যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। কি ভয়ঙ্কর একটা ঘটনা, হ্যাঁ? মুঞ্জা ভূত সম্বন্ধে আমরা কি সবাই জানতাম? বন্ধুরা, তোমরা জানতে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। পার্সোনালি আমি বলি, আমি অন্তত এই প্রজাতির সম্বন্ধে প্রথম শুনলাম। এমনও কোনো প্রজাতি থাকতে পারে যারা কোনো মানুষকে প্রজেস্ট করে তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়, অবশ্যই অন্য কোনো প্রেতের সাহায্য নিয়ে। ঘটনাটা যে জায়গাটাকে কেন্দ্র করে সেই জায়গাটায় আমি নিজে গিয়ে দেখে এসেছি, অর্থাৎ ও যে বন্ধুর কথা বলছে সেই বন্ধুর বাড়িটা আমি দেখে এসেছি, কিন্তু কিছু অসুবিধার কারণে আমি জায়গার নাম উল্লেখ করলাম না। বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে তোমার অন্য বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিও, যাতে তারাও এই ঘটনাটা শুনতে পারে, মুঞ্জা ভূত সম্বন্ধে তারা সচেতন হতে পারে। তার সাথে এও বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে চিপে দাও, যাতে করে আমাদের চ্যানেলের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী এপিসোডে।